AQM বদরুদ্দোজা চৌধুরী যখন 2001 সালের পর বিএনপি ও জামাত শাসিত সরকারে প্রথম রাষ্ট্রপতি হন, পরবর্তীতে তার হেনস্থার গল্পটিও আমরা কিন্তু জানি। বিশেষ করে কুড়িল যে বিশ্ব রোড, সেখানে যে রেল লাইন আছে, সেই রেল লাইনের উপরে তার যে গাড়ি বা তার শরীরে কিভাবে মোটরসাইকেল তুলে দেওয়া হয়েছিল, বিএনপির বর্তমান ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর MA কাইয়ুমের নেতৃত্বে, এটিও হয়তো অনেকের জানা আছে। আর যারা না জানেন তাদের জ্ঞাতার্থেই এটা বলছি যে ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী তিনিও কিন্তু একসময় হেনস্থার শিকার হয়েছিলেন, যদিও সেখানে প্রেক্ষাপটটি ভিন্ন ছিল। বাংলাদেশের বাইরে ও ভেতরে বাংলা ভাষাভাষী যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। দর্শক, 2026 সালের 12ই মার্চ জাতীয় সংসদে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের সময় বিরোধী দল জামাত ইসলাম ও এনসিপি নেতৃত্বাধীন সংসদ সদস্যরা যেভাবে মিছিল করেছেন, তাকে বয়কট করেছেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন, অনেকে একে হেনস্থা বলে বর্ণনা করছেন। বিশেষ করে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি সংসদ সদস্য নন, তিনি সংসদের বাইরে মানববন্ধন করে রাষ্ট্রপতিকে বয়কটের আহ্বান জানান, আর নাহিদ ইসলাম সংসদের ভেতরেই মিছিল করেন, রাষ্ট্রপতিকে লক্ষ্য করে তার বিরুদ্ধে নানা স্লোগান দেন। তো এইগুলো রাষ্ট্রপতিকে হেনস্থা হিসেবে অনেকে বর্ণনা করছেন। তবে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় রাষ্ট্রপতিদের হেনস্থা এটি মোটেও নতুন কিছু নয়। আজকে আমি বাংলাদেশের একজন অত্যন্ত বিতর্কিত, যাকে খুনি মুস্তাকও বলা হয়, যিনি একসময় বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, 15ই আগস্ট 1975-এর যে মর্মান্তিক ঘটনা, বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছিল, এবং এর পরে খন্দকার মোস্তাক যে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন, সেই মোস্তাকের সঙ্গেও কী ঘটনা ঘটেছিল, সেই একটি সত্য ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। একজন সাবেক সেনা গোয়েন্দা কর্মকর্তা, তার বরাতে, তার সূত্রে এই ঘটনাটি আমি পেয়েছি, জানতে পেরেছি, সেটি আমি বলবো। ওই সাবেক সেনা কর্মকর্তা পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে যোগ দেন এবং তিনি একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা, পরবর্তীতে MP হয়েছেন, মন্ত্রী হয়েছেন। তিনি আমাকে বলেছেন যে যখন খন্দকার মোস্তাককে তার পদ থেকে সরানোর বিষয়টি আসে, তখন তাদের মেজর মর্যাদার 2 জন সেনা গোয়েন্দা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয় যে খন্দকার মোস্তাককে রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতে হবে এবং তারা এই দায়িত্ব পালন করবেন। সাবেক ওই সেনা কর্মকর্তা, সেনা গোয়েন্দা কর্মকর্তা, তিনি আমাকে জানিয়েছেন তারা 2 জন এবং সাথে তাদের আরও কয়েকজন কর্মকর্তা তারা বঙ্গভবনে যান এবং রাষ্ট্রপতির সঙ্গে তারা দেখা করেন। তারা তৎকালীন যে সামরিক আইন প্রশাসক, তার বার্তা নিয়ে সেখানে তারা গিয়েছিলেন, এটি তারা খন্দকার মোস্তাককে জানান এবং খন্দকার মোস্তাককে তারা বিনয়ের সঙ্গে বলেন যে তারা বার্তা নিয়ে এসেছেন রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরে যেতে হবে। ওই সেনা কর্মকর্তা তিনি বলেছেন আমাকে যে তারা ভাবতেও পারেননি যে এত সহজে খন্দকার মোস্তাক তিনি রাজি হয়ে যাবেন। খন্দকার মোস্তাক মেজর মর্যাদার ওই কর্মকর্তাদের সঙ্গে অত্যন্ত বিনয়ী আচরণ করেন। তিনি যে দেশের রাষ্ট্রপতি, এরকম কোনো
ভাবই তার মধ্যে ছিল না, এবং তাদেরকে তিনি শুধু বলেন যে দেখেন, রাষ্ট্রপতির পদ ছেড়ে দিতে তার বিন্দুমাত্র আপত্তি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু তিনি যে বাড়িতে যাবেন, বঙ্গভবন ছেড়ে নিজের বাড়িতে যাবেন, সেই যাওয়ার সুন্দর একটা বন্দোবস্ত যেন তাকে করে দেওয়া হয়। অন্তত পক্ষে গাড়ি ঘোড়ার ব্যবস্থা যদি না করাও হয়, তাকে যেন রিক্সা ভাড়া দিয়ে দেওয়া হয়। দেখেন, বাংলাদেশের রাষ্ট্রপতির তার কি দুরবস্থা, তার কি অসহায়ত্ব, এই ঘটনা ওই মেজর, যিনি ওই সময় ঘটনার সময় মেজর ছিলেন, তিনি আমাকে বলছেন যে খন্দকার মোস্তাক, যাকে কুশীলব মনে করা হয় বা মনে করা হতো, যিনি 15ই আগস্টের মতো এরকম একটি বড় ঘটনা সংগঠিত করেছেন বা এই ঘটনার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে, ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, এত বড় একটি ষড়যন্ত্রের যিনি অন্যতম নায়ক, তিনি দুজন মেজর মর্যাদার কর্মকর্তার প্রস্তাবে রাষ্ট্রপতির পদ ছাড়তে রাজি হয়ে গেলেন, এবং তিনি তাদেরকে জানিয়েই দিলেন তারা যেন প্রধান সামরিক আইন প্রশাসককে এটা বলেন যে খন্দকার মোস্তাক তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দেবেন, বিনিময়ে তাকে যেন রিক্সা ভাড়া দেওয়া হয় এবং অমর্যাদা বা অসম্মান যেন তার সঙ্গে না করা হয়। সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা, সেনা গোয়েন্দা কর্মকর্তা, তিনি এখনও বহাল তবিয়তে আছেন। তিনি কদিন আগেও এই বিষয়ে বলছিলেন যে দেখেন, বাংলাদেশের রাষ্ট্রপতিদের কেউ কেউ এত অসহায়ত্ব জীবন কাটিয়েছেন যে সেটি আর বলার নয়। বিচারপতি সায়েম, তিনিও কিছুদিনের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, এবং তার সঙ্গেও কিন্তু এরকম ঘটনা আছে। তো আমি অন্য আরেক দিন সেই বিষয় নিয়ে আলোচনা করব, কথা বলবো। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যতদিন ছিলেন, তিনি যে আচরণগুলো করেছেন, শাহাবুদ্দিন চুপ্পু তিনি তার একটি ইন্টারভিউতে যে কথাগুলো বলেছেন, তার থেকেও আমরা ধারণা করে নিতে পারি যে গত 1.5 বছর তিনি কি অসহায়ত্বের মধ্যে ছিলেন, তিনি কতখানি চাপে ছিলেন। এবং সর্বশেষ 12ই মার্চ 2026 জাতীয় সংসদে তার সঙ্গে সংসদ সদস্যরা যে আচরণ করলেন, বিরোধী দলীয় সংসদ সদস্যরা, জামাত ইসলাম এবং এনসিপির, তারা যেভাবে প্লাকার্ড প্রদর্শন করলেন, বাংলাদেশের জাতীয় সংসদে এই ধরনের প্লাকার্ড প্রদর্শনের ঘটনা অতীতে কখনো ঘটেনি। তবে এটিও আমাদের স্মরণ রাখতে হবে যে বাংলাদেশের জাতীয় সংসদে কিন্তু এর আগে অনেক বড় অঘটনা ঘটেছে। শাহেদ আলী, যিনি স্পিকার বা ডেপুটি স্পিকার ছিলেন, তাকে কিন্তু চেয়ার দিয়ে পিটিয়ে মারা হয়েছে। তো বাংলাদেশের জাতীয় সংসদে এরকম অনেক অঘটন অতীতে ঘটেছে, এবং এর শিকার হয়েছেন এই আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ কর্তা ব্যক্তিরাই। দর্শক, আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে যে গণতান্ত্রিক সংস্কৃতি, যেই গণতন্ত্রের জন্যে দীর্ঘ লড়াই সংগ্রাম বিভিন্ন সময় ধরে চলছে, কিন্তু যখনই যিনি সুযোগ পান তিনি কিন্তু সেই গণতান্ত্রিক চর্চা নিজের মতো করে করেন। প্রতিবাদের ভাষা নিশ্চয়ই আরও সংযত হবে, আরও বেশি গঠনমূলক হবে, সেটি আমরা আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।